এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে, এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা না করা যায় তাহলে আরও বড় বিপদে পড়তে হবে। এটা তো সত্য কথা। কিন্তু আমার মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি, তাদেরকে কাজ দিতে পারি, তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারব। রাজনীতির সমস্যা আমাদের আছে, এই বরাবরই আছে, আজকের না। 150 বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন, তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয়। রবীন্দ্রনাথ বলছেন, কাগজে নেড়েই উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। পলিটিক্যাল তর্ক করা এটা আমাদের মজ্জাগত। আমরা আপনার চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলবো। আপনি গ্রামে, আপনারা ঢাকার মানুষেরা জানি কিনা যাই না, তো আমার মনে ছাত্ররা অনেকেই গ্রাম থেকেই এসছে, যারা অনেক ছাত্র দেখতে পাচ্ছি আমি। গ্রামে গেলে দেখবেন গ্রামের রাস্তার পাশে একটা বাজারের পাশে ছোট একটা ঘুমটি ঘর বলি আমরা, চায়ের দোকান থাকে। সেই ঘুমটি চায়ের দোকানে আপনার লাল চা কেউ চিনি দিয়ে খান, কেউ দুধ দিয়ে খান, বলে দেয় আবার এই একটু মালাই মেরে দিও। তো ওই দোকানটা থেকে দেখবেন দুটো ভাগ হয়ে আছে, দুটো বেঞ্চ আছে। একটা বেঞ্চে আওয়ামী লীগের লোকেরা বসে, আরেকটা বেঞ্চে বিএনপির লোকেরা বসে। আমি সত্য ঘটনাটাই আপনাদের সামনে বলছি। আজকে আপনারা আমাদের সামনে যারা বসে আছে, আপনারা সবাই অত্যন্ত আমার শ্রদ্ধেয় পণ্ডিত ব্যক্তি, এবং এই দেশের ধর্তাকর্তা। আপনার সমস্ত নীতি নির্ধারণ আপনারা করেন, আপনারা সেই নীতি নির্ধারণে সব সহযোগিতা করেন। আমার সামনে অনেক সফল ব্যবসায়ীরা আছেন, যারা এই দেশে ব্যবসা করে দেশকে মাফ করবেন অনেক ওপরে টেনে তুলে নিয়ে যাচ্ছেন। কিন্তু যে মানুষগুলো ওই গ্রামে একেবারে রৌদ্রে ঘামে ভিজে কষ্ট করে যে ফসলগুলো ফলাচ্ছে, কাজ করছে, যে শ্রমিকটি, মহিলাটি, মেয়েটি সেই আপনার সেই গার্মেন্টসের ফ্যাক্টরিতে গিয়ে মাত্র 15,000 টাকার বেতনে যে কাজ করছে, তাদের কথা আমরা খুব বেশি চিন্তা করি না। আমার কাছে মনে হয় এদের কথা যেদিন আমরা সত্যিকার অর্থেই ভালো করে চিন্তা করব এবং সফলভাবে চিন্তা করব, তাদের উন্নয়নের জন্য চিন্তা করব, তাদের কি করে একটা ঘর, একটা বাচ্চার অসুখ হলে তার চিকিৎসার ব্যবস্থা, তার লেখাপড়ার জন্য একটা স্কুলের ব্যবস্থা করতে পারবো, সেদিনই বোধহয় আমরা একটা সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো। এটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। আমার বয়স হয়ে গেছে, আমি রাজনীতিতে অনেকদিন আপনাদের সঙ্গে সামনে থেকেছি, অনেক আলোচনা সমালোচনা বিভিন্নভাবে হচ্ছে, কিন্তু আমার কাছে ফাইনালি যেটা মনে হয়েছে যে সেখানেই বোধহয় বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎটা লুকিয়ে আছে, সমস্ত ভবিষ্যৎটা। আসুন আজকে আমরা আমাদের বন্ধু এই সিরাজুল ইসলাম, যিনি তার সারাটা জীবন একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ, একটা গৌরবময় বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। আমাদের তিনি শুধু বন্ধু ছিলেন না, ক্লাসমেট ছিলেন, এবং পরের দিকে ছিলেন একেবারে সহকর্মী, যোদ্ধা। আমি যখন জেলে শেষ সময়, সেই সময় সে চলে যায়। আমরা তাকে শেষ দেখাটুকু তার স্ত্রীর সঙ্গে, তার কন্যাদের সঙ্গে সেইভাবে টেলিফোনে কথা বলতে পারিনি। সিরাজুল ইসলামের সবচেয়ে বড় গুণ যেটা ছিল, যে সে কখনো মাথা নিচু করত না, যা বিশ্বাস করত তা চিৎকার করে উচ্চকিত কণ্ঠে সবাইকে জানাতো। এখানেই হচ্ছে একজন মানুষের যে দৃঢ়তা, তা প্রমাণ পায়। সরকারি কর্মকর্তা ছিল, অনেকে বলতে এই বলো না, ক্ষতি হবে, ভাবি বসে আছেন সামনে, জানেন খুব ভালো করে, কিন্তু সে বলতে না, আমার কথা আমাকে বলতেই হবে।
সেখানে ছিল আমাদের সবুজ সিরাজুল ইসলাম সবুজ। সেই জন্য আমি খুব বেশি কথা বললাম না, শুধু এই কথাটুকু বলতে চাই যে আমি অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে, গেঁথে নিতে হবে। আমাকে সাংবাদিক ভাইরা, একটা অভ্যাস আছে আমাদের সাংবাদিক ভাইদের, এটা ভালো না খারাপ আমি বলতে চাই না, ওনারা শুধু ঝগড়া বাজিয়ে দিতে চান। আপনার দেখবেন টকশোতে যারা অ্যাঙ্করে কাজ করে, ও কাজ হচ্ছে শুধু ঝগড়া লাগিয়ে দেওয়া। আমার কাছেও আমার সাংবাদিক ভাইরা আমার খুব প্রিয়, তারা অত্যন্ত একেবারে ছোটো ভাইয়ের মতো। আমার কাছে এমন একটা বিষয় পাঠিয়েছে যেটা নিয়ে কথা বলতে বলেছে, কিন্তু আমি তো হতাশ করছি যে আমি সেটা নিয়ে কথা বলবো না, কারণ আমি এটা বলতে চাই না। বাংলাদেশে অনেক রাজনীতি আছে, এটা একটা, এর জন্মটাই হয়েছিল আপনার বহুত্ববাদের মধ্য দিয়ে, তারপর অনেকে ভুল বোঝাবুঝি করেন, মানে বহু চিন্তার মধ্য দিয়ে অনেকগুলো চিন্তা এসে এক জায়গায় আসে। আমরা বাংলাদেশের স্বাধীনতার সময় যখন লড়াই করি, তার আগে সেই সময় আমাদের নেতা অনেকেই ছিলেন, অত্যন্ত অত্যন্ত বড় বড় নেতা। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হয়েছেন শহীদ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, আমাদের মাহবুবুল্লাহ সাহেব আসেননি আজকে এখানে বোধহয়, তিনিও তখন বিরাট নেতা ছিলেন। এখানে বাদলরা বসে আছে, তারাও বড় নেতাই ছিলেন তখন। তো আমাদের এক একজনের একটা চিন্তা ছিল, সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব, কেউ সমাজকে পাল্টে দেব, কেউ কমিউনিজম করব, কেউ ধর্মীয় ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করব, ইসলামকে প্রতিষ্ঠিত করব, সব মিলিয়েছিল। তারপরে যুদ্ধ শুরু হয়েছে, তখন কি আমরা সবাই এক হয়েছি, এক হয়ে সে লড়াইটা লড়েছি। আজকে 24 বছর একই ঘটনা ঘটেছে, বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি। যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে, তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায়, ঠিক না? তো আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা, সমস্যা আছে, সমস্যার সমাধান হবে, ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন, আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। এই কথাগুলো বলে আপনাদের সকলকে আবারও এই আশাবাদ আমি বলতে চাই যে নিশ্চয়ই সেই বিহঙ্গের মতোই একদিন না একদিন আমি তীরে এসে পৌঁছবো। ধন্যবাদ সকলকে।